আসসালামু আলাইকুম দর্শক। ইরানের সাথে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা ট্রাম্পের ছবিটি আপনার সাথে শেয়ার করছি। বর্তমান যুদ্ধবিরতিকে অবিশ্বাস্যভাবে দুর্বল বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে এখনও পর্যন্ত দেখা সবচেয়ে দুর্বল যুদ্ধবিরতি বলেছেন। এছাড়াও ইরানে হামলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের কৌশলগত অবকাঠামো গুঁড়িয়ে দিতে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই সংবাদটি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা নিউজ। আমরা যদি ওয়াল্লা নিউজের সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাই, গত সপ্তাহে ইরানে পুনরায় হামলা চালানোর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সামরিক সংঘাত শুরুর আগে আলোচনার শেষ সুযোগ দিতে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা তাকে পরামর্শ দিলে সিদ্ধান্তটি পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে কৌশলগত হামলা চালানোর পক্ষে একমত হয়েছে। তারা মনে করছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের এখন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার সময় এসেছে। এছাড়া ইসরায়েলের ওয়াল্লা নিউজ আরও জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্রের শর্তাবলী ও চাপের কাছে ইরানের নতজানু হবার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইরানের সুপ্রিম লিডার মুস্তফা আলী খামেনি। অর্থাৎ মুস্তফা আলী খামেনিকে তার পিতার মতো হত্যা করার চিন্তা করছে ইসরায়েল। এছাড়াও কূটনীতিকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান আরও কঠোর ও সরাসরি অবস্থান নিক, এমনটাই চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মহলের অনেকে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন যে থমকে থাকা আলোচনা নিয়ে ট্রাম্পের চরম অসন্তোষের কথা পাকিস্তানি মধ্যস্থতাকারীরা ইরানের কাছে পুরোপুরি পৌঁছে দিচ্ছেন কিনা যুক্তরাষ্ট্রের ক্ষোভের উত্তাপ ইরান টের পাচ্ছে না। আবার অনেকের ধারণা, ইরানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান যা বলছে তা বাস্তবতার চেয়ে অনেক বেশি ইতিবাচকভাবে উপস্থাপন করা হতে পারে। অর্থাৎ পাকিস্তানকে তারা বিশ্বাস করতে চাইছে না, এই সংবাদটি প্রকাশ করেছে সিএনএন। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন কট্টর ইসরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। পাকিস্তান অস্বীকার করা সত্ত্বেও দেশটিতে ইরানের বিমান আশ্রয় দেওয়ার খবর নিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, এই প্রতিবেদন যদি সঠিক হয় তবে ইরান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের আগের কিছু বিবৃতির কথা বিবেচনা করলে বিষয়টি সত্যি হলেও আমি অবাক হব না। এছাড়া ইরানের কাছ থেকে প্রধান দাবিগুলো প্রত্যাখ্যাত হওয়ার পর নিজের জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিওস জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক আঘাতের বিষয়টি আবারও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। আলোচনা ব্যর্থ হলে ইরানের বিভিন্ন অবকাঠামোতে বোমা হামলার প্রকাশ্য হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সংবাদটি জানিয়েছে স্পুতনিক ইন্টারন্যাশনাল। এছাড়া সিএনএন জানিয়েছে, ইরান নিয়ে ক্রমশ হতাশা বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং এর ফলে সামরিক আগ্রাসনের আশঙ্কা আরও বেশি ঘনীভূত হচ্ছে। যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে ইরানের প্রতিক্রিয়া, প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। তার কয়েকজন সহযোগী জানিয়েছেন, তিনি এখন পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়ে বেশ আগ্রহী। হরমুজ প্রণালী ক্রমাগত বন্ধ থাকা এবং ইরানের নেতৃত্বের শক্ত অবস্থানে যেভাবে পরমাণু আলোচনা আগাচ্ছে না তা নিয়ে তিনি বিশেষভাবে ক্ষুব্ধ। পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। পেন্টাগনের কিছু কর্মকর্তা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা সহ আরও কঠোর সামরিক চাপের পক্ষে। অন্যদিকে একাংশ এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, এটি যে কূটনীতির শেষ সুযোগ সে বিষয়ে ইরানকে সতর্ক করতে জোর তৎপরতা চলছে। তবে তেহরানকে এ বিষয়ে খুব একটা সাড়া দিতে দেখা যাচ্ছে না, সূত্র সিএনএন। এছাড়াও সর্বশেষ যে সংবাদটি সেটি হচ্ছে, ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মহল আলোচনা শুরু করেছে।
এক্সিওস এরকম একটা সংবাদ জানিয়েছে। তারা বলেছে ইরানের বিরুদ্ধে স্থগিত থাকা আক্রমণ পুনরায় শুরু করার বিষয়ে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই একটি টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে। তিনি বলেছেন, ইরানের ওপর আরেকবার হামলা হলে আমরা ইউরেনিয়াম 90% বিশুদ্ধ করে ফেলতে পারি। এটি বলেছেন ইরানি সংসদের সদস্য ইব্রাহিম রেজাই। এছাড়াও আরেকটি সংবাদ সিবিএস নিউজ জানিয়েছে, তারা বলছে পাকিস্তানের ঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার বিষয়টিতে একটি অভিযোগ এসেছে এবং এই অভিযোগটি যদি সত্যি হয় মধ্যস্থতাকারীর ভূমিকা হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। বলা হচ্ছে পাকিস্তান গোপনে ইরানকে তাদের সামরিক বিমান রাখার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানের একটি RC-130 গোয়েন্দা বিমান সহ কয়েকটি সামরিক বিমান রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত কৌশলগত নূর খান বিমান ঘাঁটিতে রাখা হয়েছিল। এদিকে একই সময়ে পাকিস্তান প্রকাশ্যে নিজেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছিল। এছাড়া ইরান কিছু বেসামরিক বিমান আফগানিস্তানও সরিয়ে নেয় বলে দাবি করা হয়েছে, তবে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া প্রেস টিভি জানাচ্ছে হরমুজ প্রণালী বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রতি একটি খসড়া রেজলিউশন উপস্থাপন করা হয়েছে, যা উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র নিজে। ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি একে তথ্য বিকৃতি এবং প্রকৃত আক্রমণকারীদের আড়াল করার এক নির্লজ্জ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া প্রেস টিভি আরেকটি প্রতিবেদন জানিয়েছে ট্রাম্পকে কোনো দিক দিয়েই ছেড়ে কথা বলতে রাজি নয় ইরান। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, মিস্টার ট্রাম্প, কখনো ভাববেন না যে আমাদের বর্তমান সংযমকে পুঁজি করে আপনি একজন বিজয়ী হিসেবে বেইজিংয়ে পা রাখতে পারবেন। তিনি কড়া ভাষায় বলেন, আমরা আপনাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছি, তাই কূটনীতির মাধ্যমে জয়ী হওয়ার কল্পনাও করবেন না। এই ঘোষণার পর আরেকটি সংবাদ প্রকাশ পায় যেখানে ট্রাম্প আবারও হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক উদ্যোগ চালুর বিষয়ে বিবেচনা করছেন বলে প্রকাশিত হয়। দর্শক, এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালু করেছিলেন, কিন্তু এবারের পরিকল্পনাটি আগের তুলনায় আরও বড় হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তিনি নতুন করে আরেকটি সামরিক অভিযান শুরু করতে যাচ্ছেন। এর আগের যে অভিযানটি শুরু হয়েছিল সেটিকে সমাপ্তি ঘোষণা করেন, কারণ তিনি এটি যুদ্ধ বলে ঘোষণা দেননি, কারণ যুদ্ধ শুরু করতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হয়। তিনি একটি বিশেষ সামরিক অভিযান শুরু করেন এবং সামরিক অভিযানের কিছু নিয়ম আছে। 2 মাস বা 45 দিন, সম্ভবত 45 দিনের বেশি কোনো সামরিক অভিযান চলা যায় না এবং মার্কিন প্রেসিডেন্ট কিন্তু 2 মাস বা 45 দিনের আগেই এই অভিযানটি সমাপ্ত বলে ঘোষণা দেন। এরপরে চালু করেন প্রজেক্ট ফ্রিডম এবং সেই প্রজেক্ট ফ্রিডমে সৌদি আরবের অনুমতি না থাকায় তিনি এটি চালু করার মাত্র 2 দিনের মাথায় সেটি স্থগিত ঘোষণা দেন। এবার আরও বড় করে প্রজেক্ট ফ্রিডম প্লাস চালু করার একটি পরিকল্পনা করছেন। আমরা সেই ফক্স নিউজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। President Trump just spoke to Fox News' John Roberts a moment ago. He says he is now considering renewing Project Freedom, but he says this time around the U.S. guiding ships through the Strait of Hormuz would be just one small piece of what would be a larger military operation. When it comes to peace negotiations, the president tells Fox the regime is, quote, চলে যাচ্ছি তুরস্কের সংবাদে। টলুন ক্ষেপণাস্ত্রের ব্যাপক গণ উৎপাদন শুরু করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসেন জানিয়েছে তাদের টলুন সিরিজের নির্ভুল নির্দেশিত গোলাবারুদ এখন ধারাবাহিক উৎপাদন পর্যায়ে প্রবেশ করেছে এবং অপারেশনাল মোতায়েনের জন্য প্রস্তুত। প্রতিষ্ঠানটি প্রকাশিত এক ভিডিওতে শত শত টলুন ইউনিটকে সাজানো অবস্থায় এবং কারখানায় উৎপাদন করতে দেখা যায়। একই সাথে F-16 যুদ্ধবিমান থেকে নিক্ষেপ এবং শক্তিশালী কংক্রিট বাংকারে সরাসরি আঘাত হানার দৃশ্য দেখা যায়। 250 পাউন্ড শ্রেণীর এই অস্ত্রটি মার্কিন SDB বা স্মল ডায়ামিটার বোম্বের সাথে সমমান বলে বিবেচিত হচ্ছে। এতে প্রায় 150 কেজি ওজনের গোলাবারুদ রয়েছে, যা 1 মিটার পুরু কংক্রিট ভেদ করতে সক্ষম। অর্থাৎ এটি একটি বাংকার বাস্টার মিউনিশন বা অস্ত্র হিসেবে তুরস্ক ব্যবহার করবে এবং এটি তুরস্ক শুধুমাত্র যে
F-16 থেকে নিক্ষেপ করবে বা F-35 থেকে নিক্ষেপ করবে যখন তারা এটি পাবে, সেটি নয়, এটি তুরস্ক তার নিজস্ব যুদ্ধ বিমান থেকেও নিক্ষেপ করতে পারবে এবং তার যে কিজিলেলমা মানববিহীন যুদ্ধ বিমান বা মানববিহীন যুদ্ধ ড্রোন যেটি রয়েছে, বিমানের মতো ড্রোন, সেই বিমানটি থেকেও তুরস্ক হয়তো নিক্ষেপ করতে পারবে। মুসলিম বিশ্বে তুরস্কের এই বাংকার বাস্টার বোমাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে এটি তুরস্ক হয়তো বা অন্যান্য মুসলিম দেশগুলোর কাছে রপ্তানি করতে পারবে। চলে আসছি পরের সংবাদ। একটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে তুরস্কের ইয়েলদ্রিমহান ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং টাইফুন ব্লক 4 মিসাইল কিনতে চেয়েছে জার্মানি। এটি জানিয়েছে জার্মানির টাই ওয়ার্ল্ড বা DW পত্রিকা। দর্শক, এই জার্মানি সেই জার্মানি যারা তুরস্ককে এতদিন বাধা দিয়ে আসছিল ইউরোফাইটার টাইফুন কেনার ক্ষেত্রে। তারা জার্মানি কোনোভাবেই চাইছিল না তুরস্ক ইউরোপের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের একটি নিদর্শন ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানটি কোনোভাবেই কিনতে পারুক। তারা এই পর্যন্ত এটি বাধা দিয়ে আসছিল এবং তুরস্কের প্রত্যেকটি কর্মকাণ্ড, সামরিক অগ্রগতি এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে তুরস্কর ক্ষেত্রে যত ধরনের প্রতিবন্ধকতা ছিল, জার্মানি কিন্তু তার দিকে সবচেয়ে এগিয়ে ছিল বাধা দেওয়ার ক্ষেত্রে। সে জার্মানি এখন তুরস্কের কাছ থেকে তার হাইপারসনিক মিসাইলগুলো কেনার চেষ্টা করছে। এটি হচ্ছে বিষয়, কত দ্রুত সময় বদলে যায়। যে তুরস্ক একদিন ইউরোপের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দিত, যেই তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ড্রোনের জন্য ধর্ণা দিত এবং ব্যাপক শর্তাবলী দিয়েও তুরস্ককে ড্রোন দেওয়া হতো না, সেই ইউরোপ আমেরিকা এখন তুরস্কের কাছে ড্রোনের জন্য এবং মিসাইলের জন্য ধর্ণা দিচ্ছে, কেনার চেষ্টা করছে। চলে যাচ্ছি পরের সংবাদে। চীনের বিরুদ্ধে ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। চীন ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ক্ষেত্রে অন্য দেশগুলোর মাধ্যমে গোপনে কাজ করার কথা বিবেচনা করছে, যাতে তাদের সরাসরি সম্পৃক্ততা আড়াল করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনা করবেন। আলোচনায় ইরানকে অস্ত্র বিক্রির অভিযোগ নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করতে পারেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার বিনিময়ে কী প্রস্তাব দিতে পারে তা এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালী এলাকায় মার্কিন নৌ অবরোধ শিথিল করার বিষয়েও থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাম্প চীনকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণ তেল কেনার জন্য উৎসাহিত করবেন বলে ধারণা করা হচ্ছে, সংবাদটি জানিয়েছে টেলিগ্রাফ। এছাড়া নাইজেরিয়ায় 1 লাখ ড্রোন রপ্তানির চুক্তি করেছে তুরস্ক। দর্শক, একটি বা দুইটি নয়, 1 লক্ষ ড্রোন রপ্তানির চুক্তি করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আলতিনায় ডিফেন্স টেকনোলজিসের সহযোগী প্রতিষ্ঠান দাসাল এভিয়েশন টেকনোলজিস নাইজেরিয়া ভিত্তিক নিগাস ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি বড় রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সাহা এক্সপো 2026-এ, যা তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। চুক্তি অনুযায়ী নাইজেরিয়ায় 1 লাখ মিকন আত্মঘাতী ড্রোন সরবরাহ করা হবে। আমরা সেই ড্রোনটির ছবি আপনাদের সাথে শেয়ার করছি। পাশাপাশি 200টি ফ্যালকন R556 ড্রোন এবং 100টি পুহু কার্গো মানববিহীন আকাশযান সিস্টেম সরবরাহের পরিকল্পনা রয়েছে। চুক্তির অংশ হিসেবে নাইজেরিয়ায় স্থানীয়ভাবে ড্রোনগুলোর সংযোজন কারখানা স্থাপন করা হবে। একই সঙ্গে শর্ত সাপেক্ষে প্রযুক্তি স্থানান্তরের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। দর্শক, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে। তারা জানিয়েছে ইরানে গোপন সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ঠিক এমনটি দাবি। তারা বলেছে এপ্রিলের শুরুর দিকে ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়। ওই সময়ের কাছাকাছি ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এই হামলার ফলে শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং স্থাপনাটি কয়েক মাসের জন্য কার্যক্রমের বাইরে চলে যায়। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি। এ বিষয়ে রয়টার্স জানায় তারা স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতন করা হয়েছে।
ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশু বন্দীদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের গুরুতর অভিযোগ উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, একাধিক ফিলিস্তিনি বন্দী অভিযোগ করেছেন যে তারা ইসরায়েলি কারারক্ষী, সেনা সদস্য, বসতি স্থাপনকারী এবং গোয়েন্দাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কিছু বন্দী দাবি করেছেন তাদের উপর লাঠি, ধাতব বস্তু এবং অন্যান্য জিনিস ব্যবহার করে যৌন নির্যাতন চালানো হয়েছে। নারী ও শিশু বন্দীদের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগ ব্যাপক বলে উল্লেখ করা হয়। শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক জরিপে দেখা গেছে, আটক অপ্রাপ্ত বয়স্কের অর্ধেকেরও বেশি এ ধরনের নির্যাতনের শিকার হয়েছে, নয়তো তা প্রত্যক্ষ করেছে। এদিকে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের তদন্ত প্রতিবেদনকে কালিমা লেপন বলেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের এক তদন্ত প্রতিবেদনকে ভিত্তিহীন ও কালিমা লেপন হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ অস্বীকার করলেও ইসরায়েল এখনও আন্তর্জাতিক রেড ক্রসকে বন্দীদের সাথে একান্তে দেখা করার অনুমতি দিচ্ছে না। দীর্ঘ ১৯ মাস পর রেড ক্রসকে কারাগার পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও তা কেবল কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বর্তমানে ইসরায়েলি কারাগারে প্রায় ৯,৬০০ ফিলিস্তিনি বন্দী আছেন, যাদের মধ্যে ৮৪ জন নারী ও ৩৫০ জন শিশু। এছাড়া কোনো অভিযোগ ছাড়াই গাজায় ১,২৫১ জন বন্দীকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়েছে এবং ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৮৯ জন ফিলিস্তিনি বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সংবাদটি জানিয়েছে জিওপলিটিক্স প্রাইম। চলে যাচ্ছি পরের সংবাদে। আফ্রিকাকে এখন আর শুধুমাত্র খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্র হিসেবে দেখবে না বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, আফ্রিকাকে আর শুধুমাত্র দুর্লভ খনিজ এবং অন্যান্য সম্পদ আহরণের ক্ষেত্র হিসেবে দেখা হবে না। এর পরিবর্তে আফ্রিকাকে এখন থেকে একটি সক্রিয় অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। দর্শক, যে ফ্রান্স এতদিন আফ্রিকাকে চুষে খেয়েছে, আফ্রিকার প্রত্যেকটি সামরিক সংঘাত, প্রত্যেকটি অস্থিরতার পিছনে যে ফ্রান্সের ব্যাপক অবদান ছিল, তারা এখন বলছে আফ্রিকাকে এখন আর খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্র হিসেবে দেখা হবে না, তাদেরকে দেখা হবে অংশীদার হিসেবে, পার্টনার হিসেবে। কেন ফ্রান্সের এতখানি পরিবর্তন? কারণ হচ্ছে তুরস্ক আফ্রিকাকে এখন নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করছে এবং আফ্রিকার মানুষ ফ্রান্সের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে। ফ্রান্সের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কারণ আফ্রিকা থেকে খনিজ সম্পদের যে সোর্স, যে অর্থ চুষে নেয় ফ্রান্স, সেটি বন্ধ হলে ফ্রান্সকে একটি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের মতো দরিদ্র দেশে পরিণত হতে হবে। এবং এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করছে এবং তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক আফ্রিকার দেশগুলো ফ্রান্সের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে। চলে যাচ্ছি দর্শক পরের সংবাদে। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ ২০টি অভিযান চালিয়েছে গত ২৪ ঘন্টায়। এই অভিযানে রাশাফ, নাকুরা ও তাইর হারফা এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্ক, ২টি সাজোয়া বুলডোজার, একটি হামভি এবং বেশ কিছু প্রকৌশল যান ও জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাইবে এলাকায় ইসরায়েলি অবস্থানের ওপর একটি বহু ধাপ বিশিষ্ট হামলা হয়েছে এবং সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া হিজবুল্লাহর ড্রোনের জবাবে বিস্ফোরক ড্রোন কারখানা বানাবে বলে জানিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার জবাবে এবার বিস্ফোরক ড্রোন উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই সংবাদটি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিয়ত আহরনত। দর্শক, এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।